সীমান্তে কাঁটাতার নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই জায়গায় দাঁড়িয়ে খুব পরিষ্কারভাবে এই কাঁটাতার দেওয়া যাচ্ছে না জমির অভাবের জন্য, তার জন্য সরাসরি রাজ্যকে দুষছেন একেবারে সংসদ ভবনে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহানা, অবশ্যই আমরা এই প্রতিবেদন দেখে নিই, তারপর অবশ্যই আমরা বিস্তারিত আলোচনায় যাব। দেখব 450 किलोमीटर जहां फेंसिंग होता है वहां बाकी है। मैंने डीओ लेटर लिखकर 10 रिमाइंडर करे हैं, बंगाल सरकार भूमि नहीं देती। ये 450 किलोमीटर के लिए गृह सचिव बंगाल के मुख्य सचिव के साथ 7 मीटिंग करे। जहां फेंसिंग लगाने जाते हैं सत्ताधारी पार्टी का कैडर आकर हुड़दंग करता है, धार्मिक नारे लगाता है। 450 किलोमीटर फेंसिंग रुकी है तो केवल और केवल बंगाल सरकार की दया की दृष्टि घुसपैठियों के पर जो है इसके कारण। इससे आगे ये 450 किलोमीटर शायद ये भाषण सुनकर ममता जी भूमि दे भी दे तो हम खत्म कर देंगे। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে জমি দিচ্ছে না মমতার সরকার। বৃহস্পতিবার লোকসভায় এমনই অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, ইন্দো বাংলা সীমান্তে বেড়া দিতে 45 কিলোমিটার এলাকা বাকি। এই বেড়ার জন্য জমি দিচ্ছে না রাজ্য। তার দাবি, আধিকারিকদের মধ্যে 7 দফার আলোচনা হয়েছে, তারপরেও জমি মেলেনি। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, এই অনুপ্রবেশকারীদের আধার কার্ড কে তৈরি করে দিচ্ছে? बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार, घुस कर आते हैं। इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेशी पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। और ये जो आप आधार कार्ड इश्यू करते हो, वो आधार कार्ड लेकर, वो वोटर कार्ड लेकर ये दिल्ली तक आते हैं। आप उनको आधार कार्ड इश्यू न करो, आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा। আজ স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন বক্তব্যের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল। এগুলো বিজেপির অপপ্রচার, অভিযোগ তৃণমূল সাংসদ সৌগত রায়ের। এগুলো বিজেপির প্রচার, আর অমিত শাহ তো বিজেপির মূল প্রচারক, বলবেই। তা ও বলছে যে এর পরের বার ও নির্বাচন জিতে ওরা বর্ডার ফেন্সিং করবে, জন্মে নির্বাচন জিততে পারবে না, আমরা সেটা ওকে বলে দিয়েছি। প্রসঙ্গত, বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির আবহে সম্প্রতি মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তে বিএসএফ এর সঙ্গে বাংলাদেশের নাগরিকদের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনায় সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবি জোরালো হয়ে ওঠে। এই আবহে কাঁটাতার নিয়ে বাংলার সরকারের বিরুদ্ধে অসহযোগিতার যে অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী তুলছেন তা যথেষ্টই প্রাসঙ্গিক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি সামগ্রিকভাবে ভারত বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে কোন পথে যায় এবং এই কাঁটাতার ইস্যুর সমাধান সূত্র কিভাবে হয় সেদিকেও নজর রয়েছে আন্তর্জাতিক মহলের। ক্যালকাটা নিউজ। অর্থাৎ দেবাশিস, আমরা যে ছবি দেখলাম, সংসদে রীতিমতো সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই কাঁটাতার ইস্যুকে এবং অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে, এবং সেক্ষেত্রে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কিন্তু তোপ দাগলেন তিনি, এবং পাল্টা অপপ্রচারের আবার অভিযোগ আনা হচ্ছে তৃণমূলের তরফে। অর্থাৎ এই কাঁটাতার এবং অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। এটা নতুন জিনিস নয়, সান, এটা দীর্ঘদিন ধরেই চলছে। এই কাঁটাতার কেন্দ্র বলছে আমরা কাঁটাতার দিতে পারছি না, রাজ্য বলছে আমরা জমি দেবো না, এই একটা ডিবেট। এর মধ্যে আমরা কতগুলো জায়গার নাম বলতে পারি, যেমন হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ, বাংলাদেশের যে দিকটা, সেদিকে আমরা দেখছি যে এদিকে বৈষ্ণবনগরে কয়েকদিন আগে তোমার মনে আছে যে গন্ডগোল হয়েছিল, তোমার মনে আছে যে সুখদেবপুর এলাকায় মারাত্মক গন্ডগোল হয়েছিল। এই যে বর্ডারগুলোতে মারাত্মক গন্ডগোল হচ্ছে, কেন হচ্ছে? সেখানে কাঁটাতার বা জিরো লাইন বলে কিছু নেই, অর্থাৎ এপার আর ওপারের লোকের মধ্যে সেই অর্থে কোনো ডিভিশন করা নেই, অর্থাৎ ডিভিশনাল লাইন বা সীমারেখা যেটা থাকে সেটা নেই। কাজেই সাধারণ মানুষও দীর্ঘদিন ধরে তারা জানেন না যে কোনটুকু জমি অ্যাকচুয়ালি বাংলাদেশের, কোনটুকু জমি ভারতবর্ষের। দেখা যায় যে একজনের বাড়ি যদি ভারতে হয়, তার গরু ছাগল চড়ছে বাংলাদেশে, বা দেখা যাচ্ছে কোনো একজন মানুষের বাড়ি হয়েছে বাংলাদেশে, মানে যেগুলোকে এনক্লেভস প্রবলেম হতো একসময়, ছিটমহল সমস্যা ছিল, রাজা খুব ভালো বলবেন এগুলো। এখন ব্যাপার হচ্ছে যে সেখানে দাঁড়িয়ে এই যে জমির স্পেসিফিক নির্দিষ্টকরণ না করা,
এখনো দেখা যাচ্ছে ছিটমহল সমস্যা মিটে গেছে, কিন্তু এই জায়গাগুলোতে বর্ডার দেওয়া সম্ভব হয়নি। ছিটমহল কি হলো, দুটো দেশের মধ্যে চুক্তি করে দুটো দেশ এর ভেতরে থাকা ছিটমহল একে দিয়ে দিল, বিনিময় প্রথা যেটাকে বলা হয়, সেইভাবে সমস্যা মিটলো। আগে তো আরো মারাত্মক কমপ্লিকেশন ছিল, মানে দেখা যাচ্ছে বাংলাদেশের 5 কিলোমিটার ভেতরে ভারতের খানিকটা জায়গা রয়েছে, আবার ভারতবর্ষের 2 কিলোমিটারের মধ্যে বাংলাদেশের কিছুটা জায়গা রয়েছে। এই ছিটমহল সমস্যা নেই, কিন্তু যে বর্ডার স্পেসিফাই করতে পারে যে এইটুকু হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ এর বাইরে যাওয়া যাবে না, ভারতের সীমানা এটুকু, যার বাইরে যাওয়া যাবে না, ম্যাক্সিমামটাই আছে। কিন্তু তুমি একেবারে শুরুতেই বললে 450 কিলোমিটার যে জায়গা, সেটা কিন্তু এখনো অরক্ষিত বলা যেতে পারে। সেখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগটা অত্যন্ত ভ্যালিড, কারণ অনুপ্রবেশের ঘটনা দিন দিন বাড়ছে সেই কারণের জন্য। এবং শুধু বাড়ছে তাই নয়, কারণ এখানে তারা ঢুকছে পশ্চিমবঙ্গে, তারা অবৈধভাবে আধার কার্ড তৈরি করছে, অর্থাৎ ফেক আধার কার্ড, ফেক এপিক, ফেক ভোটার কার্ড, ফেক প্যান কার্ড। এই যদি একটা মানুষের থাকে, তাহলে হাউ ডু ইউ আইডেন্টিফাই দ্যাট হু ইজ ক্রিমিনাল? একদম। কে তোমার ইনসার্জেন্সি করে আসছে, কে অনুপ্রবেশকারী, ইনফিলট্রেটেড কে হচ্ছে, তার কোনো স্পেসিফিক কোনো নির্দিষ্ট কারণ নেই। এখানে দাঁড়িয়ে আমরা সরাসরি চলে যাব আজকে আমাদের গেস্ট। শাহানা, তুমি অবশ্যই পরিচয় করিয়ে দাও, আমাদের সঙ্গে রয়েছে রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। এবং রাজাগোপাল বাবুর কাছে যাব। রাজাগোপাল বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেই পরিস্থিতি দেখতে পাচ্ছি, সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে কাঁটাতার এবং অনুপ্রবেশ একটা অবশ্যই বড় ইস্যু, কারণ ভারত বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে যে জায়গায় গিয়ে পৌঁছেছে, সেক্ষেত্রে অনুপ্রবেশের বিষয়টি নিয়ে আরো কড়াকড়ি বন্দোবস্ত একদিকে যেমন রাখতে চাইছে কেন্দ্র সরকার, কিন্তু সেখানে কোনো একটা জায়গায় রাজ্যের সঙ্গে মতান্তর এবং এই ঘটনাকে কেন্দ্র করে জলঘোলা দিন দিন বেড়েই চলেছে। সব মিলিয়ে এই মুহূর্তে গোটা পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন, যেখানে কাঁটাতার নেই 450 কিলোমিটার, তা আমরা জানি। কালকে পার্লামেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী সেটা আবার নতুন করে জানিয়েছেন। কাঁটাতার নেই কেন? কাঁটাতার এই নয় যে আগে ছিল এখন কাঁটাতার খুলে দিয়েছে, তা তো নয়। কাঁটাতার মানে যবে থেকে এই কনসেপ্টটা এসেছে বর্ডারটাকে ঘিরে দিতে হবে, তবে থেকেই সেখানে লাগানো হয়। অর্থাৎ যারা পশ্চিমবঙ্গে রাজত্ব করে গেছে তাদের একটা স্বার্থ ছিল যে এই দুদেশের মধ্যে নানান ধরনের বর্ডার ট্রেডিং, বর্ডার ক্রসিং, স্মাগলিং ইত্যাদি, এবং একই সঙ্গে বর্ডার থেকে লোক, ওপার বাংলা থেকে এপারে লোক চলে আসা, তা ভোট ব্যাংক হিসেবে কাজ করা, এটা দীর্ঘদিন ধরে যারা শাসনে ছিল তাদেরকে সহায়তা করে। তারা এটাই চেয়েছিল, যেখানে তাদের লোকজন কম আছে বাংলাদেশ থেকে ঢুকিয়ে দিলেও হলো, ঢুকিয়ে দিয়ে তারা তাদের সেখানে ভোটটা জেতার চেষ্টা করে। এটা ঘটেছে এবং এটার বহু পুরনো ইতিহাসও আছে। সে আসামেও আমরা দেখেছি যে সেন্সাস রিপোর্টে বলছে যে আসামের পপুলেশনকে পরিবর্তন করার জন্য ময়মনসিংহ থেকে প্রচুর লোক ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এটা 1931-41 সেন্সাসে বলছে। যাই হোক, এ বিতর্কে আমি ঢুকছি না। ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এটা ডেলিভারেটলি করা হয়েছে, দীর্ঘদিন ধরে সমাধান কেউ করেনি। এখন দেখো, এর কিছু সমস্যা সেভাবে হচ্ছিল না, কেন বাংলাদেশের 2008 সাল থেকে যারা শাসনে ছিল তাদের সঙ্গে ভারত সরকারের মোটামুটি বোঝাপড়া ছিল। বিরাট কিছু গন্ডগোল হলে মোটামুটিভাবে আশা করা গিয়েছিল বাংলাদেশ থেকে সহায়তা পাওয়া যায়। কিন্তু এখন যেটা ঘটে গেছে, বাংলাদেশে এই মুহূর্তে শাসনে আছে তাদের সঙ্গে খুব একটা ভালো বোঝাপড়া ভারত সরকারের হচ্ছে না, বা সেই মানুষের সঙ্গে আমাদেরও ঘটছে না। তার ফলে যে জিনিসটা হওয়ার সম্ভাবনা আছে, নানানভাবে আতঙ্কবাদীরা অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়ছে এবং তাদের বোঝাই যাচ্ছে যারা তাদের অতীতে এই সমস্ত যারা বিপদে ঢুকছে, বেআইনিভাবে ঢুকছে, তার আধার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যারা দিয়েছে, তারাই আতঙ্কবাদীরা সব দিয়ে দিচ্ছে এবং সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন 2026-এ তাদের দল নাকি পশ্চিমবঙ্গে জিতবে, তারপরে সমাধান হবে। এই ধরনের একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন নিয়ে কি আমরা কি পশ্চিমবঙ্গটা কি ছেলে খেলা নেই, ঢুকে পড়বে আমরা, তাই না? যদি ওনারা না যেতেন তাহলে হবে না, তাহলে আবার ঢুকতে থাকবে। একদম এইটা কিন্তু মেনে নেওয়া যায় না। তো তাদের ভাবা উচিত। রাজাদা, আপনার মনে হচ্ছে যে রাজাদা কখনো মনে হচ্ছে যে এই কাঁটাতার নিয়ে খুব পরিষ্কারভাবে একটা রাজনীতি হচ্ছে? কারণ আমরা ক্ষমতায় জিতে আসবো, তারপর কাঁটাতার হবে, এই কথা বলার অর্থই এটা যে আমরা যদি না জিতি তাহলে কাঁটাতার হবে না। একদম পরিষ্কার। তো এখানে দাঁড়িয়ে যে পরিষ্কার যে রাজনীতি হচ্ছে, আর এই রাজনীতির দোলাচলে দুটো জায়গা খুব বিঘ্নিত হচ্ছে। এক হচ্ছে আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, জনসংখ্যা বাড়া মানে জমির দাম বাড়ছে, বাংলাদেশের মানুষের সেখানে দেদার জমি অকুপাই করে নিচ্ছে বা কিনছে।
এখানে পেশাগত সমস্যা বাড়ছে, শিক্ষাগত সমস্যা বাড়ছে, আর মারাত্মক যেটা দাও দাও করে আগুনের মতো জ্বলছে সেটা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, যেখানে সরকারি হসপিটালগুলো একাধিক সময়ে ফেল করে যাচ্ছে পরিষেবা দিতে, মানে দে আর অ্যাবসলিউটলি ফেল, মানে টু প্রোভাইড দ্য সার্ভিস টু কমন পিপল। মানুষকে পরিষেবা দিতেই পারছে না, বেড নেই, কি করবে? একটা প্রত্যেক হসপিটালের ক্যাপাসিটি থাকে, প্রচুর মানুষ দেখা যাচ্ছে তারা বাংলাদেশ থেকে এদিক দিয়ে সেদিক দিয়ে এসে তারা এখানে ভর্তি হচ্ছে। তার মানে এই জায়গাগুলো যেমন রাজাদা প্রবলেম হচ্ছে, অন্যদিকে আরেকটা যেটা খুব বড় ইস্যু হচ্ছে, সবচেয়ে বিগেস্ট ইস্যু, সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ল্যাপস, অর্থাৎ জাতীয় নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে। এই জায়গাগুলোর কথা কেউ ভাবছেন না কেন? মানে আমরা জিতলে আমরা বেড়া দেবো, আর মমতা বন্দ্যোপাধ্যায় বা এই পশ্চিমবঙ্গের সরকার যেই থাকুক না কেন, আমি বামেদের কথাও বলছি, কারণ তখনও কাঁটাতারের বেড়া ছিল না। আপনি যেটা বললেন যে ছিল, বেড়া তুলে ফেলা হয়েছে, তা তো নয়, কোনোদিনই ছিল না। এই ভোট রাজনীতির কথা মাথায় রেখে যে বাংলাদেশ থেকে লোক ঢুকবে, আমরা ভোটার কার্ড করে দেবো, চাল ডাল দেবো, রেশন দেবো, আমরা তার ভোটটা নেব, এই যে পরিষ্কার নোংরা রাজনীতি, এই রাজনীতি থেকে কখনো বেরোনো সম্ভব হবে না। দেখুন, আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে এর কোনো পরিত্রাণ নেই। যদি কেন্দ্রীয় সরকার কড়া একটা সিদ্ধান্ত নেয়, বাংলাদেশে যে জিনিসটা চলছে তার পরিপ্রেক্ষিতে মানে আগামী কয়েক মাসের মধ্যে বেড়া দেওয়াটা অত্যন্ত জরুরি। রাজ্য যদি না দেয়, অর্ডিন্যান্স করে বা কিছু করে জরুরি অবস্থা ঘোষণা করে কাঁটাতারের বেড়া দেওয়া আমি বলি, কিন্তু সে সাহস তারা দেখাতে পারছে না। তারা মনে করছে জরুরি অবস্থা ইত্যাদি ঘোষণা করলে তাদের হয়তো তারপর যখন নির্বাচন হবে হয়তো সহানুভূতির হাওয়া অন্য পক্ষে চলে যাবে, এরকম একটা ভাবনা চিন্তা তাদের মধ্যে রয়েছে। অর্থাৎ যেটা আপনি খুব সুন্দরভাবে বোঝালেন যে এই বর্ডারটা খোলা রাখা হয়েছে একেবারে রাজনীতি করার জন্য, এবং এতে যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। এখানকার যে ডেমোগ্রাফিক যে ইমব্যালেন্স তৈরি হচ্ছে এবং একটা অচিরেই বাংলাদেশ তৈরি হওয়ার মতন জায়গায় তৈরি হচ্ছে। বাংলাদেশে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেখানকার সংখ্যালঘু মানুষেরা যেভাবে জীবন কাটাতে হচ্ছে, কেননা দেখা যাচ্ছে যে সেখানকার যারা সংখ্যাগুরু, তারা এক সংখ্যাগুরুত্ব যখন পৌঁছে যাচ্ছে তখনই বা তাদের সংখ্যাটা লার্জ নাম্বার আসছে, তারা মনে করছে সংখ্যালঘুদের যাদের অন্যদের উপরে তারা একটা আধিপত্য বিস্তার করে। এটা পাকিস্তানেও দেখেছি, আফগানিস্তানেও দেখেছি, এই উপমহাদেশে সর্বত্র এই ধরনের একটা ভাবনা চিন্তা রয়েছে, বাংলাদেশে ব্যাপকভাবে রয়েছে। এই ভাবনা চিন্তা পশ্চিমবঙ্গেও ঢুকে পড়েছে। আমরা দেখেছি মালদাতে কি ঘটছে এবং অন্যান্য নানান জায়গায় যে ঘটনাগুলো ঘটছে। দ্বিতীয়ত রাজাদা আরেকটা জায়গা, এই যে আমরা সীমান্ত সমস্যার মধ্যে আরেকটা জায়গা তৈরি হচ্ছে, যেটা যে প্রচুর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো অবৈধ পাওয়া যাচ্ছে। এবং রাজাদা সম্প্রতি যদি আমরা ট্যালি করি, এর মধ্যেই দেখেছি যে এমনকি তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়ে গেছেন, তৃণমূলের শাসক দলের পঞ্চায়েত প্রধান হয়ে গেছেন, যেই পঞ্চায়েত প্রধানের বাংলাদেশেও ভোটার কার্ড রয়েছে, পশ্চিমবঙ্গেও ভোটার কার্ড রয়েছে। মানে চিন্তা করা যেতে পারে একটা প্রশাসনিক জায়গার সে প্রধান হিসাবে নির্বাচিত হয়েছে, মানুষের দ্বারা ইলেক্টেড পিপল একজন, সে আসলে এই দেশের মানুষ নয়। মানে আমি আপনার কাছে জানতে চাইবো যে এটা জাতীয় নিরাপত্তা এবং রাজ্য নিরাপত্তা, মানে রাজ্য তো আর কেন্দ্রের মানে জাতীয় এর বাইরে নয়, তো সেখানে দাঁড়িয়ে এই যে নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে, এবং আপনি দেখুন যত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হচ্ছে, সেই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলোর ক্ষেত্রেও একাধিক জায়গায় বাংলাদেশি মুসলিম যোগ পাওয়া যাচ্ছে, এটাকে কিভাবে দেখবেন? হ্যাঁ, দেখুন, আমাদের যে ফেডারেল স্ট্রাকচার, তাতে আমরা জানি কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন আছে, কিন্তু তার হয়ে কাজ করে রাজ্যের সরকার। এই এপিক কার্ড যেটা আমাদের ভোটার কার্ড যাকে আমরা বলি, সেটা কিন্তু রাজ্য সরকারের প্রতিনিধিরা দেয়। তারা নানান জায়গায় ইলেকটোরাল অফিসার হিসেবে কাজ করে। হ্যাঁ, ডিএম আছে, এসডিও আছে, লেভেল থেকে আছে, বা অন্য কোনো অফিসার, অনেক অফিসারও নানান দায়িত্বে থাকেন। তো আপনি প্রত্যেকটা দেখবেন 294টা যে কেন্দ্র আছে, তার প্রত্যেকটারই একজন করে দায়িত্ববান ইলেকটোরাল অফিসার ইত্যাদি নিয়োগ করা আছে। এখন এরা সবাই সরকারের প্রতিনিধি, সরকার, এরা রাজ্য সরকারের লোক। তো এই জায়গায় এপিক কার্ড যেভাবে দেওয়া হচ্ছে, সেগুলোর ব্যাপারে আমি বলবো ইলেকশন কমিশনের নতুন করে ভাবনা চিন্তা করা দরকার, যাতে করে ভুয়ো কার্ড না ঢুকতে পারে। এমনকি আধার কার্ড তো রাজ্যের দেওয়ার কথা না, এটা কেন্দ্রই আধার কার্ডটা দেয়, কিন্তু রাজ্যকে তার দায়িত্ব দেওয়া আছে। রাজ্য ইজ অ্যান এজেন্ট অফ সেন্টার, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে রাজ্য এই ধরনের কাজকর্ম করছে। তারা যাকে খুশি আধার কার্ড দিয়ে দিচ্ছে, পরে যখন বিপদ পড়ছে তখন বলছে সিটিজেনশিপ তো কেন্দ্রের। আমি এই জায়গাটা রাজাদা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আপনি বললেন, হয়তো আপনি সাধারণ কথার মাধ্যমে বললেন, কিন্তু আমরা
এটা নোটিস করে দেখেছি ভয়াবহ, সেটা হচ্ছে এই যে সরকারি বিভিন্ন যে কাজগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় এজেন্সিশিপের মাধ্যমে হচ্ছে। আমার কথা হচ্ছে যে একজন সরকারি কর্মচারী তার যতটা অব্লিগেশনস অ্যান্ড রেসপন্সিবিলিটি থাকবে, একটা এজেন্সির একটা সাধারণ স্টাফ যার একাডেমিক কোয়ালিফিকেশন, যার রেসপন্সিবিলিটি, যার মোটরেশন নিয়ে আমাদের নানান রকম প্রশ্ন থাকতে পারে। এবার সেই লোকটাকে দিয়ে যখন এই ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলো করানো হচ্ছে, সেই ক্ষেত্রে কি ত্রুটি বিচ্যুতির সম্ভাবনা বেশি বেড়ে যাচ্ছে না? হয়তো সীমান্তের আলোচনা করতে গিয়ে আমরা এজেন্সিশিপ নিয়েও দু এক কথা আপনার থেকে শুনবো, একটা বিরতির পর শাহানা আমরা ফিরে আসবো। একেবারে অবশ্যই আমার সঙ্গে শাহানা রয়েছে, আমি রয়েছি, সঙ্গে রাজাগোপাল দা রয়েছে। রাজাগোপাল দার কাছে আমি এজেন্সিশিপ নিয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছিলাম, যে এখান থেকে আদতে বেরিয়ে আসা সম্ভব কিনা রাজ্য এবং কেন্দ্রের, যদি না হয় তাহলে বিপদ কি থাকছে? না, বিপদ তো মারাত্মকভাবেই রয়েছে। আপনারা যেটা বললেন যে এপিক কার্ড সে জোগাড় করেছে, সে হয়তো এই ভারতীয় সিটিজেন নয়, সে অন্য দেশের নাগরিক, সেখানে সে শুধু ভোট দিচ্ছে নয়, পঞ্চায়েতের প্রধান ইত্যাদি ঘটে যাচ্ছে। এখন এ থেকে সমস্যার সমাধান একটা রয়েছে, সেটা হচ্ছে এপিক কার্ডের সঙ্গে যদি আধার কার্ডের লিঙ্কিং করা হয়, তাহলে কিন্তু এক ধরনের চেকটা আসবে যে আধার কার্ডের, হ্যাঁ, যার আধার কার্ড নেই অথচ এপিক কার্ড আছে, তা কিন্তু সে হয়তো লিঙ্ক না করতে পারলে তার ভোটার কার্ড বাতিল হয়ে যাবে। এই ধরনের সিদ্ধান্ত কেন্দ্রকে বা ইলেকশন কমিশনকে জরুরি ভিত্তিক নিতে হবে, এবং একই সঙ্গে দেখতে হবে যে যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী আধার কার্ডের কথা বললেন, স্বাভাবিকভাবে এই আধার কার্ডের কতটা জালিয়াতি আছে, আমাদের যে যারা জনসংখ্যা দপ্তর আছে তার এক ধরনের গণনা পদ্ধতি করে, তাকে বলে স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম, SRS, তার মাধ্যম দিয়ে সব, হ্যাঁ, একটা মোটামুটি সমীক্ষা করে তারা জানতে পারবে আধার কার্ডের কতটা জালিয়াতি আছে। আধার কার্ড যদি তারা চেকিংয়ের ব্যবস্থা করে, তাদের যে তথ্য আছে সেগুলো দেখেন এবং তাতে অনেকটাই বেরিয়ে আসবে কতজন এই ধরনের জালিয়াতির মধ্যে রয়েছে। যাই হোক, রাজাদা, জনগণনা হওয়াটা প্রয়োজন, আপনার কি মনে হয়? জনগণনা দীর্ঘদিন ধরে কেন হচ্ছে না? জনগণনা তো দেখুন বহুদিনই তো বাকি আছে। 2011 সালের পরে আমরা কোনো 13-14 বছর হয়ে গেল। হ্যাঁ, 13-14 বছর হয়ে গেল। প্রতি 10 বছর করে 1871 সাল থেকে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর হয়ে আসছে। হ্যাঁ, কোভিডের সময় দেখলাম সেটা ঘটেনি, ঠিক আছে, কিন্তু কোভিড তো অনেকদিনই শেষ হয়েছে, তারপরে হওয়া উচিত ছিল, কিন্তু সেইগুলো যখন ঘটেনি, তারপরে মানে একটা তো সমস্যা থেকে যাচ্ছে, কি ঘটছে না ঘটছে, সরকারও মানে উদাসীন, এবং কেউ হয়তো ভাবছে যে ধর্মীয় ডেটা সেটা হয়তো প্রকাশ পেয়ে একটা। রাজাগোপাল বাবু, আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, যে এই মুহূর্তে ভারত বাংলাদেশের যে সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে তাই দুই দেশের সম্পর্ক এই মুহূর্তে যে তলানিতে ঠেকেছে তা বলা বাহুল্য। রাজনৈতিক মহলের একাংশ থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ তারাও বলছেন, কিন্তু এইখানে দাঁড়িয়ে এই যে অনুপ্রবেশ এই মুহূর্তে একটা বিগ ইস্যু। সেক্ষেত্রে অনুপ্রবেশ আমরা জানি যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটা যোগ, একটা সখ্যতা এই মুহূর্তে দেখা যাচ্ছে, এবং বাংলাদেশে যারা এই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত, তা সেখানেও একটা পাকিস্তান যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। মানে পাকিস্তান বাংলাদেশকে দিয়ে আবার নতুন করে অক্সিজেন নিতে চায় একেবারে, এবং সেক্ষেত্রে পাকিস্তানের মানে মূল যে মাথা এই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত, সেই পাকিস্তানি জঙ্গিদের কি অনুপ্রবেশের সম্ভাবনা থেকে যাচ্ছে এই বাংলায় বা এ দেশে? একদমই, কারণ শাহানার এই প্রশ্ন গুরুত্বপূর্ণ, কারণ তারা এখন উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকতে পারছে না। ভারত বাংলাদেশ সীমান্ত হচ্ছে প্রোটেক্টেড, মানে ফার প্রোটেক্টেড দেন বাংলাদেশ বর্ডার। তো এটাকে একটা অপশন। খুব গুড কোয়েশ্চেন শাহানার। রাধা কি? হ্যাঁ, ঠিকই, সত্যি কথা। দেখুন, এই যে সখ্যতাটা ISI এসেছে, ISI বাংলাদেশকে বেছে নিয়েছে তার কাজকর্ম করার এলাকা, মানে যখন যারা দেখেছে কাশ্মীর দিয়ে আর মানে আতঙ্কবাদী ভারতে ছড়ানো যাচ্ছে না, কাশ্মীরের মানুষও, বেশি সংখ্যক মানুষও মনে করেছে মেইনস্ট্রিমের সঙ্গে যুক্ত থাকাটা তাদের মানে ভবিষ্যতের পক্ষে ভালো। চাকরি আপনারা দেখছেন, ট্যুরিজম ব্যাপকভাবে বাড়ছে, আর্থিক ডেভেলপমেন্ট ঘটছে। সেখানে যদি দেখেন গত নির্বাচনে প্রায় 70% মানুষ ভোট দিয়েছে, এটা তো বিশাল ব্যাপার। তো এখন যখন দেখা যাচ্ছে কাশ্মীর দিয়ে করা যাচ্ছে না, তখন ওদের কাছে তো খবর আছে 450 কিলোমিটার এলাকা অরক্ষিত আছে, এখান দিয়ে যদি আতঙ্কবাদীদের পাঠানো যায়। এবং আপনারা দেখেছেন যে সমস্ত জাহাজ আসছে পাকিস্তান থেকে, সেগুলোকে বলছে তোমরা তাড়াতাড়ি ক্লিয়ারেন্স করে দিও। এই ধরনের কি অদ্ভুত একটা অর্ডার মানে ইউনিশ সরকার তারা করেছে। তাহলে পাকিস্তানে বোঝাই যাচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে অস্ত্রশস্ত্র, হ্যাঁ, এবং নিষিদ্ধ সামগ্রী পাকিস্তান থেকে সেখানে ঢুকছে, এবং সেগুলো মনে হচ্ছে তো আমাদের এই 450 কিলোমিটার যেটা অরক্ষিত আছে সেখান দিয়ে আতঙ্কবাদী অস্ত্রশস্ত্র দিয়ে পাঠানো।
পাক জঙ্গিরাও আসতে পারে। বেশ, আজকে কিন্তু পাক জঙ্গিরা হ্যাঁ একদম। রাজাদা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকবার জন্য। স্যার, আমাদের শেষ করার প্রায় সময় হয়েছে। একেবারেই তাই। রাজগোপাল ধর চক্রবর্তী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ছিলেন আমাদের সঙ্গে। রাজগোপাল বাবুকে অনেক ধন্যবাদ জানাই। জিরো আওয়ার আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, তবে অনেকগুলো প্রশ্ন উঠছে, সেই প্রশ্নগুলো রেখে আমরা জিরো আওয়ার এখানে শেষ করছি। দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।